পরিরাজ্যে আরাধিয়া নামে একজন পরিবাস করত। তারা ছিল খুবই গরিব। তাদের সংসার চালানোর জন্য সে সেলাই মেশিনে কাজ করত। সেলাই মেশিনে কাজ করে যে কয় টাকা ইনকাম হতো তাতে কোনো মতে তাদের সংসারের খরচ চলত। একদিন পরিরাজ্যের ধনী দুই পরী আরাধিয়া পরীর কাছে আসলো আর বলল, আরাধিয়া পরি, আমরা তোমার অনেক প্রশংসা শুনেছি। তুমি নাকি খুবই সুন্দর করে লেহেঙ্গা তৈরি করতে পারো। এই নাও আমাদের কাজগুলো যদি খুবই সুন্দর করে পছন্দ মতো করে দিতে পারো তাহলে আমরা তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। পরিজি, আমি খুব চেষ্টা করব যাতে আপনার মনের মতো লেহেঙ্গা তৈরি করতে পারি। আপনাদের মতো নামি দামি ধনী পরীরা যে আমার কাছে লেহেঙ্গা তৈরি করতে এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এরপরে সেই পরীগুলো সেখান থেকে চলে গেল। আরাধিয়া খুবই খুশি ছিল এই অর্ডার পাওয়ার জন্য। আরাধিয়া খুবই মন দিয়ে লেহেঙ্গা তৈরি করে ফেলল। কয়েকদিন পরে ধনী পরী চলে আসলো তার লেহেঙ্গার ডেলিভারি নেওয়ার জন্য। আরে ওয়াও আরাধিয়া, তোমার হাতে না জাদু আছে। এই লেহেঙ্গা তুমি তৈরি করেছো? আরাধিয়া, তোমার মধ্যে অনেক ট্যালেন্টেড আছে। এরপরেও তুমি গরিব বস্তিতে কেন পড়ে আছো? চলো, তুমি শহরে যাবে। তুমি শহরে গিয়ে ধনী ধনী পরীদের লেহেঙ্গা, জামা সবকিছু সেলাই করবে। দেখবে একদিন তুমি অনেক বড় ফ্যাশন ডিজাইনার হয়ে যাবে। কিন্তু পরিজি, আমরা অনেক গরিব। শহরে গিয়ে দোকান খুলতে অনেক টাকা লাগবে। আমি কোথায় পাবো? আরাধিয়া, তুমি এই নিয়ে ভেবো না। আমি তোমাকে বললাম না যে লেহেঙ্গা যদি পছন্দ হয় তাহলে অনেক সোনা দেব তোমাকে। আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে অনেক বড় দোকান খুলে দেব। চলো। ঠিক আছে, আপনি এখন যান। আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অতি শীঘ্রই শহরে চলে আসছি আপনার কাছে। ঠিক আছে? এরপর আরাধিয়া তার মাকে বলল, মা, আমি অনেক বড় একটি কাজের অর্ডার পেয়েছি। আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। দেখবে আমি একদিন অনেক বড় নামকরা ফ্যাশন ডিজাইনার হয়ে যাব। আরাধিয়া পরী তার মায়ের কাছে সব কথা খুলে বলল। এরপর তার মা বলল, ঠিক আছে বেটা, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। মা, তুমি দোয়া করতে থাকো আমার মনের আশা পূর্ণ হোক। অনেক টাকা ইনকাম করে তোমাকে অনেক বড় হাসপাতালে ভর্তি করাবো। দেখবে তুমিও সুস্থ হয়ে যাবে। আরাধিয়া পরী তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শহরে চলে গেল ধনী পরী কাকলির কাছে। কাকলি পরী আরাধিয়া পরীকে শহরে অনেক বড় একটি সেলাই মেশিনের দোকান খুলে দিল। একের পর এক ধনী ধনী শহরের পরীরা আরাধিয়া পরীর কাছে লেহেঙ্গা সেলাই করতে আসলো। আরাধিয়া পরীর বানানো লেহেঙ্গা সকল পরীরাই খুবই বেশি পছন্দ করে ও প্রশংসা করে। আরাধিয়া পরীর সামনেই ছিল সোহানা পরীর দোকান। সোহানা পরী আরাধিয়া পরীর এত উন্নতি দেখে হিংসায় চলতে লাগলো আর বলল, আরে, সেই বস্তির থেকে উঠে আসা ফকিন্নির বাচ্চা আরাধিয়ার এত উন্নতি! ও এখানে দোকান দেওয়ার পর থেকে আমার দোকানে আর একটি কাস্টমারও আসছে না। আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি তো পথে বসে যাব। আরে আরে, এ কি? আমি এটা কি দেখছি? আরাধিয়া পরীর দোকানে রানী পরী কি কথা বলছে ওর সাথে? এরপর সোহানা পরী তার দোকান থেকে বের হয়ে সোজা আরাধিয়া পরীর দোকানের কাছে গেল আর চুপি চুপি শুনতে লাগলো। রানী পরী আরাধিয়া পরীকে বলছিল, আরাধিয়া পরী, তুমি অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা তৈরি করতে পারো। তোমার হাতে জাদু আছে। আমি দেখেছি সকল পরীরাই তোমার হাতে তৈরি করা লেহেঙ্গা পরছে। দুদিন পরে আমার মেয়ের বার্থডে। আমার মেয়ে ড্রেস খুবই পছন্দ করে। তুমি যদি খুবই সুন্দর করে ড্রেস তৈরি করে দিতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। রানী পরী আরাধিয়া পরীর কাছে অর্ডার দিয়ে সেখান থেকে চলে গেল। ও শিট, রানী পরী আরাধিয়া পরীর কাছে এসেছে লেহেঙ্গা তৈরি করতে। আমি এই আরাধিয়ার বাচ্চা আরাধিয়াকে কিছুতেই রানী পরীর কাছে লেহেঙ্গা ডেলিভারি দিতে দেব না। আমি কিছু না কিছু একটা করবই। এরপর সোহানা পরী সেখান থেকে চুপি চুপি আবারও তার দোকানে ফিরে গেল।
আরাধিয়া পরি খুবই মনোযোগ দিয়ে লেহেঙ্গা তৈরি করলো। 2 দিন পরে আরাধিয়া পরি রানীপুরীর মেয়ের জন্য খুবই সুন্দর ও কিউট একটি লেহেঙ্গা তৈরি করে ফেললো। আরাধিয়া পরি তৈরি করা লেহেঙ্গা নিয়ে রানীপুরীর কাছে যাচ্ছিল। সোহানা পরি রাস্তার মধ্যে তার কিছু বান্ধবীদের নিয়ে রাস্তা আটকে দাঁড়ালো আর বলল, কোন বস্তিতে পড়ে থাকা পরি শহরে এসে অনেক বড় মাস্তানি করছো, তাই না? তোমার কারণে আমার ব্যবসা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। রানীপুরীর মেয়ের লেহেঙ্গা তৈরি করেছো, তাই না? আমাকে দাও এই লেহেঙ্গা। না না, এটা আমি তোমাকে কেন দেব? অনেক চেষ্টা করে আর অনেক কষ্ট করে আমি এটা তৈরি করেছি। শোন আরাধিয়া পরি, আমি ভালোই ভালোই বলছি, এই শহর ছেড়ে আজকে তুই চলে যাবি। কেন চলে যাব? তোমার কাজ তুমি করছো আর আমার কাজ আমি করছি। আমি তো তোমাকে কোনো কাজে বাধা দিচ্ছি না, তাহলে তোমার সমস্যা কি? যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি চলে যেতে পারো। তুমি আমার রাস্তা ছাড়ো, আমি এখন রানীপুরীর প্রাসাদে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রানীপুরীর প্রাসাদে যাবে ঠিকই, তবে লেহেঙ্গা ছাড়া খালি হাতে যাবে। দে লেহেঙ্গা। এ কথা বলে সোহানা পরি ও তার কিছু বান্ধবী মিলে আরাধিয়ার হাত থেকে লেহেঙ্গাটি কেড়ে নিল। এরপর আগুন ধরিয়ে দিয়ে সেই স্থানে রানীপুরীর মেয়ের বানানো লেহেঙ্গাটি পুড়িয়ে দিল। এইবার যা, এইবার দেখবি রানীপুরী তোকে শাস্তি দেবে। আমার সঙ্গে এমনটা করে তোমরা ঠিক করনি। এরপর আরাধিয়া পরি কান্না করতে করতে উপস্থিত হলো রানীপুরীর প্রাসাদে। সবকিছু শুনে রানীপুরী প্রচন্ড রেগে গেল আরাধিয়া পুরীর উপরে। আরাধিয়া পরি রানীপুরীকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু রানীপুরী কিছুতেই তার কথা বিশ্বাস করলো না। আমি জানি তুমি লেহেঙ্গা তৈরি করতে পারোনি বলে আমার সঙ্গে মিথ্যাচার করছো। আমি তোমাকে 2 ঘন্টা সময় দিলাম। যদি 2 ঘন্টার মধ্যে লেহেঙ্গা তৈরি করতে না পারো তাহলে আমি তোমাকে কারাগারে ভরে দেব, বুঝেছো? এ কথা শুনে আরাধিয়া পরি কান্না করতে করতে সেই মহল থেকে বের হয়ে আসলো। আরাধিয়া জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বসে খুবই কান্না করতে লাগলো। হঠাৎ করে আরাধিয়ার চোখ পড়ল চকচকে একটি জিনিসের দিকে। সে সেখানে গিয়ে দেখলো, আরে এটা কি? এটা তো দেখছি সেলাই মেশিন, কিন্তু এত চকচক করছে কেন? আরাধিয়া, তুমি ঠিকই ধরেছো, আমি সেলাই মেশিন। আমি হলাম জাদুর সেলাই মেশিন। আমি তোমার সমস্ত কষ্টের কথা শুনে ফেলেছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি আমাকে নিয়ে তোমার বাড়ি চলো, আর তুমি যে লেহেঙ্গা তৈরি করবে এটা ভেবে আমার উপরে হাত রাখার সঙ্গে সঙ্গে লেহেঙ্গা তৈরি হয়ে যাবে। আরাধিয়া পরি জাদুর সেলাই মেশিনের কথা শুনে প্রচন্ড খুশি হলো। সে ওই জাদুর সেলাই মেশিনকে তার বাড়ি নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে আরাধিয়া পরি সেলাই মেশিনের উপরে হাত রাখলো আর রানীপুরীর মেয়ের লেহেঙ্গার কথা স্মরণ করলো। মুহূর্তের মধ্যে সেখানে ওই লেহেঙ্গা তৈরি হয়ে প্রকট হয়ে গেল। এরপর জাদুর সেলাই মেশিন বলল, আরাধিয়া পরি, তুমি এই লেহেঙ্গাকে রানীপুরীর কাছে নিয়ে যাও। রানীপুরীর মেয়ে এটা পড়ার সঙ্গে সঙ্গে রানীপুরী সবকিছু জেনে যাবে সত্যতা সম্পর্কে। এরপর আরাধিয়া পরি লেহেঙ্গাটিকে নিয়ে রানীপুরীর রাজমহলে গেল। রানীপুরীর মেয়ে লেহেঙ্গাটি দেখে প্রচন্ড খুশি হলো। এরপর সে লেহেঙ্গাটিকে পরে নিল। সঙ্গে সঙ্গে রানীপুরী সবকিছু বুঝতে পারলো যে আরাধিয়া পরীর সাথে সোহানা পরি কতটা অন্যায় করেছে। আরাধিয়া পরি মিথ্যে বলেনি, আসলে সে কষ্ট করে লেহেঙ্গা তৈরি করেছিল। সবকিছু জানার পরে রানীপুরী প্রচন্ড রেগে গেল সোহানা পরীর উপরে আর সৈনিক পাঠিয়ে সোহানা পরীকে ধরে আনলো। কি ভেবেছো আমি তোমার সত্য সম্পর্কে কখনো জানতে পারবো না? তুমি আরাধিয়া পরীর সঙ্গে যেটা করেছো মহা অন্যায় করেছো। এজন্য তোমাকে 20 বছরের কারাদণ্ড দিলাম। এরপর রানীপুরীর আদেশে সোহানা পরীর 20 বছরের জেল হলো। ওদিকে আরাধিয়া পরি তার জাদুর সেলাই মেশিনের মাধ্যমে অনেক বড় দোকান খুলল আর তার ব্যবসা অনেক জাঁকজমক হয়ে গেল। এরপর আরাধিয়া পরি তার মাকে অনেক বড় একটি হাসপাতালে চিকিৎসা করল। কিছুদিনের মধ্যে তার মা সুস্থ হয়ে গেল। এখন আর আরাধিয়া পরীর টাকা পয়সার অভাব নেই। সে তাদের থাকার জন্য অনেক বড় একটি বাড়িও কিনে ফেলল। এরপর থেকে আরাধিয়া পরি তার মায়ের সঙ্গে সেলাই মেশিনের মাধ্যমে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।
আর সোহানাপুরী তার কুকর্মের কারণে জেলের অন্ধকারের মধ্যে জীবন কাটাতে লাগলো। রামপুর নামক খুবই ছোট্ট একটি গ্রামে চাঁদি নামে একটি মেয়ে তার মা ও বাবার সঙ্গে হাসি খুশিতেই দিন কাটাতো। চাঁদির বাবা ছিল একজন কৃষক। চাঁদির মা জান বাড়িতে থেকে চাঁদির খুবই ভালো করে দেখাশোনা করত ও রান্না করে দিত। একবার চাঁদির মা বাবা শহরে যাচ্ছিল কোনো কাজের জন্য। বেটা চাঁদি, তুমি বাড়িতেই থাকো, আমি আর তোমার বাবা পাশের শহরে যাচ্ছি জমির কিছু কাগজপত্রের জন্য। আমি খাবার রান্না করে যাচ্ছি, তোমার ক্ষুধা পেলে খাবারগুলো খেয়ে নিও, দেখবে সন্ধে হতে না হতে আমরা আবার ফিরে আসব। মা, বাবা, তাহলে আমার জন্য একটা খেলনা পুতুল আনবে, খেলনা পুতুল আমার অনেক পছন্দ। ঠিক আছে সোনা, আমি আসার সময় তোমার জন্য খেলনা কিনে আনবো। একথা বলে চাঁদির মা বাবা চলে গেল শহরে জমির কারবারে। এদিকে চাঁদির একা একা বাড়িতে মন বসে না। সন্ধ্যা হয়ে গেল, চাঁদি ছটফট করছে। তবে চাঁদির মনে হলো তার মায়ের কথা। তার মা যে বলে গিয়েছিল যে আসতে একটু লেট হবে, যদি দেরি হয় খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে। এজন্য চাঁদি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। যখন সকাল হলো চাঁদির ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে চাঁদি বাড়িতে খুঁজতে লাগলো তার মা বাবাকে, কিন্তু সে কাউকেও দেখতে পেল না। মা, বাবা, তোমরা কোথায়? আর আমার খেলনা খেলনা কোথায়? মা তো বলেছিল আমার জন্য খেলনা পুতুল আনবে। মা, মা, বাবা। চাঁদি তার মা বাবাকে ডেকে ডেকে না পেয়ে খুবই জোরে চিৎকার করে করে কান্না করতে লাগলো। চাঁদির চিৎকার শুনে এলাকার লোকজন তার বাড়িতে ভিড় জমালো। চাঁদি বেটা, কি হয়েছে? চিৎকার কেন করছো? তোমার মা বাবা কোথায়? চাঁদি সব কথা খুলে বলল গ্রামবাসীদের কাছে। চাঁদি বেটা, তুমি শান্ত হও, হয়তোবা কোনো জরুরি কাজের কারণেই তোমার মা বাবা বাড়ি ফিরতে পারেনি। আমি এক্ষুনি শহরে যাচ্ছি তোমার মা বাবাকে খুঁজে আনতে। একথা বলে গ্রামের দুইজন লোক শহরে গেল চাঁদির মা বাবার সন্ধানে। তারা দুইজন শহরের অলিগলি ও ভূমি অফিস সব জায়গায় খুঁজল, কেউ তার মা বাবার খোঁজ দিতে পারল না। অবশেষে এক দোকানদার চাঁদির গ্রামের লোকদেরকে বলল, ভাই, ততটা বলতে পারবো না, কিন্তু আমার এই দোকানের সামনে কালকে দুজন হাজব্যান্ড ওয়াইফের মৃত্যু হয়েছে এক সড়ক দুর্ঘটনায়। এই তো এখানেই একটি দ্রুতগামী ট্রাক এসে তাদেরকে অ্যাক্সিডেন্ট করে গেছে। এই দেখুন ভাই, তাদের হাতে ছিল এই ব্যাগটা, এর ভিতরে জমি সংক্রান্ত কিছু কাগজপাতি রয়েছে। লোকটির একথা শুনে চাঁদির গ্রামের লোকেরা খুবই কষ্ট পেল। এরপর তার কাছ থেকে জমির দলিলগুলোকে নিয়ে বাড়ি ফিরে আসলো। এরপর গ্রামবাসী সবাই মিলে চাঁদিকে বোঝাতে আরম্ভ করলো। চাঁদি বেটা, তোমার মা বাবা বেঁচে নেই, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই দেখো, তোমার মা বাবার হাতে এই জমির কাগজের ব্যাগটি ছিল, এটা ওখানকার দোকানদাররাই আমাকে দিয়েছে। চাচা, আপনি এমন কথা বলবেন না। আমার মা বাবা যদি মারা যায় আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো? মা, বাবা, এইভাবে তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? এলাকার সবাই চাঁদিকে বোঝাতে লাগলো। ওই এলাকার মধ্যে রেনু নামে একজন মহিলা ছিল। সে ছিল খুবই চালাক। সেই মহিলাটি চাঁদিকে বলল, বেটা, তুমি কান্না করো না, আজ থেকে আমি তোমার মা। আমি তোমার সব রকমের দেখভাল করব, তোমাকে গোসল করাবো, খাওয়াবো, লেখাপড়া শেখাবো। এসো, তুমি আমার কোলে এসো। একথা বলে রেনু নামে সে চালাক মেয়েটি চাঁদিকে নিল। কিন্তু রেনুর মাথার মধ্যে ছিল অন্য চিন্তা। রেনু চাঁদির বাবার সয় সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্যই এই নাটক শুরু করলো গ্রামবাসীর সামনে। এলাকার সবাই রেনুর এই মায়া মহব্বত দেখে খুবই খুশি হলো, আর জমির দলিল কাগজপাতি যা কিছু ছিল সবই রেনুর হাতে তুলে দিল। রেনু চাঁদিকে সাথে করে তার বাড়িতে নিয়ে গেল। চাঁদি বেটা, তুমি আজ থেকে আমাকে ছোট মা বলে ডাকবে। আর এই দেখো তোমার বোন, এটা আমার মেয়ে কুঞ্জল। প্রথম প্রথম কয়েকদিন রেনু ও কুঞ্জল দুইজনেই চাঁদিকে অনেক বেশি ভালোবাসলো। কিন্তু রেনুর এই নাটক বেশি দিন টিকে রইল না। কয়েক মাস পর থেকে চাঁদির উপরে অত্যাচার করতে আরম্ভ করলো।
চাঁদিকে সারাটা দিন ধরে দাসীবাদীর মতো খাটাতো, বিনিময়ে তাকে বাসি পচা খাবার খেতে দিত আর পরতে দিত তার মেয়ে কোঞ্চলের পুরনো জামা। রেনু চাঁদের স্কুলও বন্ধ করে দিল। রেনুর মেয়ে কোঞ্জল প্রতিদিন স্কুলে যেত, এটা দেখে চাঁদি খুবই কান্না করত। ও স্কুলে যেতে চাইতো। ছোট মা, আমিও কুঞ্জলের মতো স্কুলে যাব। চাঁদি লেখাপড়ার কথা বললে রেনু চাঁদির উপরে আরো বেশি করে কাজ চাপিয়ে দিত আর তাকে অনেক পেটাতো। ওকে লেখাপড়া শিখতে দেওয়া যাবে না। যদি শিক্ষিত হয় তাহলে ও আমার উপরে হুকুম চালাবে আর তার জমির দলিল কাগজ কিছুই আমার হতে দেবে না। এরকম অত্যাচার সহ্য করতে করতে অনেক বছর কেটে গেল। এখন চাঁদির বয়স 18 বছর পূর্ণ হবে। এই বছরে কালকে জন্মদিনে চাঁদির 18 বছর পূর্ণ হবে। 18 বছর হলেই চাঁদি তার জমিকে যে কারো নামে লিখিয়ে দিতে পারবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যে করেই হোক চাঁদির কাছ থেকে ওর বাড়ি জমি সব কিছু লিখে নেব। পরের দিন সকালে চাঁদির জন্মদিন। রেনু চাঁদির কাছে গিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার চাঁদি মামনি। এই দেখো তোমার জন্য গোল্ডেন কালারের জামা, এটা পরো। গোসল করে নাও তাড়াতাড়ি, আজকে তোমার জন্মদিনের অনেক বড় পার্টি হবে। কিন্তু ছোট মা, আমি এই বাড়িতে আসার পর থেকে তো কখনো আমার জন্মদিন পালন করা হয়নি, আর এত দামি জামাও আমাকে কিনে দেননি, কিন্তু আজকে কেন? চাঁদি বেটা, এতদিনের কথা ছেড়ে দে। এখন তোকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব, তোকে লেখাপড়া শেখাবো। তুই কোঞ্জলের সঙ্গে স্কুলে যাবি। স্কুলে যাবার কথা শুনে চাঁদি আনন্দে নাচতে আরম্ভ করলো। তখন রেনু বলল, বেটা চাঁদি, স্কুলে ভর্তি হওয়ার জন্য তোমার আঙ্গুলের ছাপ লাগবে। এই দেখো, এই কাগজের উপরে তুমি সই করে দাও। ছোট মা দাও, কোথায় সই করতে হবে? কোথায় আমার আঙ্গুলের টিপ লাগবে? দাও, তাড়াতাড়ি দাও। চাঁদি রেনুর হাত থেকে দলিলের কাগজটিকে নিয়ে না বুঝে শুনে সই করে দিল আর আঙ্গুলের ছাপও বসিয়ে দিল। এরপর রেনু কাগজটিকে উঠিয়ে তার বাক্সর মধ্যে বন্দি করলো আর বলল, কিরে চাঁদি, তোর গায়ে এত দামি জামা, গোল্ডেন কালারের? আরে এ কি, তুই এই জামা কোথায় পেয়েছিস? নাকি কোথাও থেকে চুরি করেছিস? ছোট মা, এ কি বলছো? তুমি তো সকালে আমাকে এই জামাটা কিনে দিলে আর বললে আজকে বার্থডে পার্টি হবে আমার এই বাড়িতে। এ কি, তুমি এরকম করছো কেন? না ভুলে গেছো? চাকরানির বাচ্চা চাকরানি, তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলছিস। তুই চুরি করে সেই অপবাদটা আমার উপরে দিতে চাইছিস? যা, এখন বাড়ি থেকে বের হয়ে যা। রেনু চুরির অপবাদ দিয়ে চাঁদিকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। চাঁদি কোথায় যাবে, কি করবে, কোনো দিশা না পেয়ে সে সোজা হাঁটতে আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছলো। চাঁদি ক্লান্ত হয়ে গেল আর তার পিপাসাও পেল। এরপর চাঁদি ওই জঙ্গলের নিকটবর্তী একটি নদীর কাছে গেল পানি খাওয়ার জন্য। চাঁদি ওই নদী থেকে পানি খেয়ে নদীর কিনারে বসে কান্না করতে লাগলো আর তার মনের দুঃখের কথা এক এক করে বলতে লাগলো। ওই নদীর পানির মধ্যে একটি জলপরি থাকতো। জলপরি চাঁদির সব দুঃখের কথা শুনে ফেললো। সবকিছু শুনে জলপরির মনে খুবই মায়া হলো চাঁদির ওপরে। জলপরিটি পানির উপরে ভেসে উঠল আর চাঁদিকে বলল, চাঁদি, আমি তোমার সমস্ত মনের দুঃখের কথা শুনে ফেলেছি। আসলে তুমি অনেক ভালো। চাঁদি, তুমি টেনশন করো না, আমি তোমার সকল দুঃখকে দূর করে দিতে চাই। আমি তোমাকে সাহায্য করব। একথা বলে জলপরি তার জাদুর লাঠি ঘুরিয়ে সেখানে খুবই সুন্দর একটি জাদুর সোনার জামার ফ্রক প্রকট করলো। চাঁদি, এই সোনার জামাকে তুমি একটি খোলা স্থানে রাখো, তাহলে এটা অনেক বড় সোনার ঘরের ফ্রকে পরিণত হবে। এই ঘরের মধ্যে তুমি তোমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসকে পাবে। জলপরীর কথা শুনে চাঁদি খুবই খুশি হলো। চাঁদি জলপরীকে ধন্যবাদ দিয়ে সেই সোনার জাদুর ফ্রকের জামাটিকে নিয়ে চলে গেল শূন্য স্থানে। সেই জাদুর সোনার জামাটি শূন্য স্থানে রাখার সঙ্গে সঙ্গে সেটা অনেক বড় জাদুর ফ্রকের সোনার ঘরে পরিণত হলো। চাঁদি যখনই সেই ঘরের মধ্যে প্রবেশ করলো, সে দেখলো সেই ঘরের মধ্যে তার প্রয়োজনীয় সকল জিনিস রাখা আছে। চাঁদি ওই ঘরের মধ্যে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। চাঁদির এই সোনার জাদুর ফ্রগের ঘরের কথা আস্তে আস্তে অনেকেই জেনে ফেলল। এমনকি চাঁদির ছোট মা রেনু পর্যন্ত জেনে গেল।
রেনু যখন জানতে পারলো যে চাঁদি সোনার ঘরে থাকে, তখন রেনু হিংসায় চলতে লাগলো আর সে সন্ধান করে চাঁদির বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। তখন ছিল অনেকটা রাত। রেনু সেই সোনার ফগের জাদুর ঘরের মধ্যে প্রবেশ করলো। ভেতরে গিয়ে দেখলো চাঁদি ঘুমিয়ে আছে। রেনু একটি তলোয়ার বের করলো চাঁদিকে খুন করার জন্য। তখন রেনুর হাতটি কেঁপে উঠল আর তার হাত থেকে তলোয়ার পড়ে গেল আর ঘরের মধ্যে গায়েবীভাবে আওয়াজ আসতে থাকলো, তুমি হলে একজন বেয়াদব ও বদমাশ মহিলা। তোমার মতো মহিলা পৃথিবীতে থাকার থেকে মরে যাওয়াই অনেক ভালো। তাই আমি এখন তোমাকে মৃত্যু উপহার দেব। তুই চাঁদির ঝড় সম্পত্তি জমি সবকিছু নিয়ে ক্ষান্ত হইসনি, এখন আবার এখানেও এসেছিস চাঁদিকে খুন করতে। এরপর মুহূর্তের মধ্যেই রেনুর গায়ে আগুন জ্বলে উঠল আর রেনু সেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে মরে গেল। এভাবেই দুষ্ট ও লোভী রেনু তার কুকর্মের শাস্তি পেয়ে গেল। এরপর থেকে চাঁদি জলপরীর দেওয়া জাদুর সোনার ফগের ঘরের মধ্যে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। রামপুর নামক গ্রামে গোমতী নামে একজন মহিলা বাস করত। গোমতীর বিয়ের 10 বছর হয়ে গেল, কিন্তু তার কোনো সন্তানাদি হয় না। এজন্যই গোমতী ও তার স্বামী সুরেশ খুবই চিন্তিত ছিল। সুরেশ গোমতীকে অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন গোমতী মার্কেট থেকে বাড়িতে আসছিল। হঠাৎ করে তার চোখ পড়ল একটি ফাঁকা স্থানে একটি বাচ্চা একা একাই পড়ে কান্না করছে। আরে আরে, এই খোলা স্থানে এরকম একটা বাচ্চা করে কান্না করছে। আহারে, কান্না করো না সোনা। গোমতী বাচ্চাটিকে তার কোলে উঠিয়ে নিল। তার কোলে ওঠার সঙ্গে সঙ্গে বাচ্চাটির কান্না থেমে গেল। এরপর গোমতী বাচ্চাটিকে কোলে নিয়ে তার বাড়ি আসলো। পরের দিন থেকেই গোমতী বাচ্চাটির আসল মাতা পিতা খোঁজার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু তার মা বাবাকে খুঁজে পেল না। মনে হয় এই বাচ্চাটি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হাদিয়া। আমার কোনো বাচ্চা হয় না তো, তাই মনে হয় খোদা তাআলা এভাবে আমাকে একটি বাচ্চা দিয়েছেন। এরপর থেকে গোমতী সেই বাচ্চাটিকে নিয়ামত মনে করে খুবই যত্নে লালন পালন করতে লাগলো। গোমতী আদর করে ওই মেয়ে বাচ্চাটির নাম রাখলো বিন্দিয়া। একদিন গোমতী বিন্দিয়াকে ঘরের মধ্যে ঘুমিয়ে রেখে বাহিরে কাজ করছিল। হঠাৎ করে গোমতীর মাথা ঘুরে উঠল আর গোমতী একেবারে মাটিতে পড়ে গেল। সুরেশ গোমতীকে হাসপাতালে নিয়ে গেল। শুকর আলহামদুলিল্লাহ ভাই, আপনি বাপ হতে চলেছেন আর আপনার ওয়াইফ মা হতে চলেছে। আপনার স্ত্রী প্রেগনেন্ট। একথা শুনে গোমতী ও সুরেশ দুজনেই খুবই খুশি হলো। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে গোমতীকে রিলিজ করে দিল। গোমতী, যখন থেকে তুমি এই বিন্দিয়াকে বাড়িতে এনেছো তখন থেকেই আমাদের সুখ যেন দ্বিগুণ হয়ে গেছে। আমার মনে হচ্ছে বিন্দিয়া আমাদের বাড়িতে আসার বরকতেই আজ তুমি প্রেগনেন্ট হতে পেরেছো। একদিন বিন্দিয়ার খুবই পেটে ব্যথা হয়। সুরেশ বিন্দিয়াকে হাসপাতালে ভর্তি করে সেখান থেকে চলে যায় তার কাজের স্থলে। ওদিকে গোমতীরও প্রসব বেদনা উঠে যায়। ওই হাসপাতালের ডাক্তার ও নার্স মিলে গোমতীর ডেলিভারি করালো। ডক্টর, আপনি আমার স্বামীর কাছে ফোন করুন, ও আসুক। আপনার স্বামীর কাছে ফোন করা হয়েছিল, ওনার ফোন বন্ধ। বিকেল পর্যন্ত ওয়েট করুন, হয়তোবা ফোন ধরবে এবং উনিও আসবে। কিন্তু কিছুক্ষণ পরে টিভিতে খবর দেখালো, আজকে ঢাকা মিরপুর যাওয়ার পথে সুরেশ নামক একজন ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। লাশটি ঢাকা মর্গে রাখা হয়েছে। লাশটির নিকটস্থ ব্যক্তিদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হইল। এই সংবাদ শোনার পরে গোমতীর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। গোমতী খুবই চিৎকার করে কান্না করতে লাগলো। কিন্তু গোমতী বুকে সাহস বেঁধে তার 2 মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি চলে গেল। গোমতী তার ছোট মেয়ের নাম রাখলো বর্ষা। গোমতী অনেক কষ্ট করে বিন্দিয়া ও বর্ষাকে লালন পালন করতে লাগলো। এভাবেই দিন চলতে চলতে একসময় বিন্দিয়া ও বর্ষা অনেক বড় হয়ে গেল।
দুইজনেই ছিল দেখতে অনেক ভালো, কিন্তু বিন্দিয়ার স্বভাব চরিত্র ছিল খুবই মাধুর্য ও নম্র ধৈর্যশীল। বর্ষা ছিল খুবই বদমেজাজি, হিংসুটে ও বেয়াদব। বর্ষা সবসময়ই বিন্দিয়াকে খুবই হিংসে করত। একদিন গোমতী পিৎজা তৈরি করে ভাগ ভাগ করে রাখলো বিন্দিয়া ও বর্ষার জন্য। বর্ষা তার ভাগের অংশটুকু খেয়ে তার মাকে বলল, মা, পিৎজাটা না অনেক মজা হয়েছে, আমি এটুকু খেয়ে ফেলবো। বর্ষা, এ কি বলছো? এইটুকু তো বিন্দিয়া খাবে। ও আমার হাতের পিৎজা অনেক পছন্দ করে। ও কলেজে গেছে, কলেজ থেকে আসুক ও খাবে। মা, তুমি সব সময় বিন্দিয়ার দিকে টেনে কথা বলো, আমাকে তুমি ভালোই বাসো না। বর্ষা, এ তুই কেমন কথা বলছিস মা? তুই আর বিন্দিয়া দুজনেই আমার কাছে সমান। অত কিছু বুঝি না, তুমি আমাকে 5,000 টাকা দাও, আমি কসমেটিক্স কিনতে যাব। এই নে 6,000 টাকা। 5,000 টাকা তোর জন্য আর 1,000 টাকা বিন্দিয়ার জন্য। বিন্দিয়ার জন্য তুই কাচের চুড়ি কিনে আনবি, খুব ভালো ব্র্যান্ডের দেখে। বর্ষা তার মায়ের কাছ থেকে সবগুলো টাকা নিয়ে শপিং করতে গেল। বর্ষা নিজের জন্য ড্রেস, জুতা, স্যান্ডেল, জুয়েলারি অনেক কিছু কিনলো। এরপর বলল, মা বিন্দিয়ার জন্য চুড়ি কিনে নিয়ে যেতে বলেছে, ভালো ব্র্যান্ডের। ভালো না, ছাই কিনবো। আমি ফুটপাতে থাকা খুবই অল্প দামে চুড়ি কিনে নিয়ে যাব। এ কথা ভেবে বর্ষা খুবই অল্প দামে ফুটপাতে থাকা চুড়ি কিনে নিয়ে গেল বিন্দিয়ার জন্য। এই বিন্দিয়া, এই নে তোর চুড়ি। বিন্দিয়া চুড়িগুলো বর্ষার হাত থেকে নিয়ে রেখে দিল আর সে পড়তে বসল। 2 দিন কেটে গেল, বিন্দিয়া চুড়িগুলোকে ছুঁয়ে দেখেনি। বর্ষা যে চুড়িগুলো দিল ওগুলো তো আমি দেখলামই না। দেখি তো, এখন একটু সময় পেয়েছি, চুড়িগুলো আমি হাতে দেই। বিন্দিয়া সেই চুড়িগুলো পরার সঙ্গে সঙ্গে তার মাথার ফ্রেড ও ড্রেস সবকিছু স্বর্ণের হয়ে গেল। মা, মা দেখো, এই চুড়িগুলো হাতে পরার সঙ্গে সঙ্গে আমি যেটাতেই হাত লাগাচ্ছি সেটাই সোনার হয়ে যাচ্ছে। কি বলিস? তুই এই চেয়ারে হাত দে তো। এরপর বিন্দিয়া চেয়ারে হাত রাখলো। চেয়ারে হাত রাখার সঙ্গে সঙ্গে চেয়ারটিও স্বর্ণে পরিণত হলো। এসব দেখে বিন্দিয়া ও তার মা গোমতী প্রচন্ড খুশি হলো। বিন্দিয়া ও গোমতী সেই স্বর্ণগুলোকে বাজারে বিক্রি করে এলাকার গরিব ও অসহায় মানুষদেরকে সাহায্য করতে লাগলো। গোমতী ও বিন্দিয়ার এসব আচরণে বর্ষা খুবই বিরক্ত হলো আর বলল, এই বিন্দিয়া আর মাঝে কি শুরু করেছে? গরিবদের মাঝে টাকা পয়সা বন্টন করতে শুরু করেছে। তাহলে তো আমরা কোনোদিন ধনী হব না। দান করা আমি ছোটাচ্ছি, এবার আমি এমন কাজ করব যাতে আমি নিজেই ধনী হয়ে যাই। এরপর বর্ষা সুযোগ বুঝে বিন্দিয়ার ঘরে প্রবেশ করলো আর জাদুর চুড়িগুলোকে চুরি করে আনলো। বর্ষা জাদুর চুড়িগুলোকে হাতে পরিধান করে বলল, হে জাদুর চুড়ি, আমি যে ঘরে আছি এই ঘরটাকে সোনার করে দাও। আমি এই ঘরে রাজকীয় হালতে থাকবো। বর্ষা এ কথা বলার সঙ্গে সঙ্গে তার সুন্দর ঘরটি একেবারে ছোট্ট একটি ভাঙা ঝুপড়িতে পরিণত হলো আর বর্ষার চেহারা কালো কুৎসিত হয়ে গেল। বর্ষা নিজেকে কুৎসিত হতে দেখে খুবই জোরে জোরে কান্না করতে লাগলো। তখন ওই সময় বিন্দিয়া ও তার মা চলে আসলো। বর্ষা বিন্দিয়া ও তার মায়ের কাছে সব কথা খুলে বলল। সব কথা শোনার পরে বিন্দিয়া জাদুর চুড়িগুলোকে বলল, হে জাদুর চুড়ি, আমি জানি না তুমি কোত্থেকে এসেছো। আমাদের কাছে আশীর্বাদ হয়ে এসে তুমি আমার বোনকে কষ্ট দিতে পারলে। তোমার জন্যই আমার বোন বর্ষা আজ কুৎসিত হয়ে গেছে। তুমি ঠিক করে দাও আমার বোনকে। বিন্দিয়া একথা বলার সঙ্গে সঙ্গে সেই জাদুর চুড়ির মধ্যে থেকে খুবই সুন্দরী পরী বের হয়ে আসলো আর বলল, এই জাদুর চুড়িগুলো আমার। বিন্দিয়া, তুমি আর তোমার মা গোমতী কোনো লোভ ছাড়াই মানুষের উপকারের জন্য আমার এই জাদুর চুড়িকে ব্যবহার করেছো। এজন্য আমি তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। আর বর্ষা লোভে পড়ে অন্যায় করেছে, সে এই চুড়ির ভুল ব্যবহার করেছে, এজন্য সে তার উপযুক্ত শাস্তি পেয়েছে। হে জাদুর চুড়ি, যা কিছুর বিনিময়ে হোক তুমি আমার বোনকে ঠিক করে দাও। হ্যাঁ হ্যাঁ জাদুর চুড়ি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এমনটা কখনো করব না। বর্ষা তার নিজের ভুল বুঝতে পেরেছে জেনে
পরি তাকে ক্ষমা করে দিল ও তাকে আগের রূপে ফিরিয়ে দিল। এরপর বিন্দিয়া ও বর্ষা পরীকে অনেক ধন্যবাদ জানালো। পরি তখন সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। এরপর থেকেই বিন্দিয়া তার বোন বর্ষা ও মা গন্তির সঙ্গে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। পূজা নামের একটি মেয়ে তার পিতামাতার সঙ্গে একটি গ্রামে বাস করত। পূজার বাবা মা দুইজনে খুবই দয়ালু ছিল। তারা সব সময় মানুষদেরকে সাহায্য করত। পূজা ছোট থেকেই তার মা বাবাকে এরকম মানুষদেরকে সাহায্য করতে দেখে আসছে, আর এই অভ্যাসটা তার মধ্যেও চলে এসেছে। পূজাও তার মা বাবার মতোই মানুষদেরকে সাহায্য করতে কখনো পিছপা হয় না। কয়েক বছর পরে পূজা বেশ বিবাহের উপযুক্ত হয়ে গেল। পূজার মা বাবা পূজাকে আমর নামে একটি ছেলের সঙ্গে অনেক ধুমধাম করে বিয়ে দেয়। বিয়ের পরে পূজা তার শ্বশুর বাড়িতে চলে যায়, কিন্তু পূজার মানুষদের সাহায্য করার অভ্যেস এখনো পর্যন্ত রয়ে গেছে। যদি প্রতিবেশীদের মধ্য থেকে কেউ তার কাছে এসে কিছু চায় তাহলে সে তাকে নিষেধ করে না। পূজা, তোমাদের বাড়িতে কি একটু দুধ পাওয়া যাবে? আমাদের বাড়িতে কিছু মেহমান এসেছে, দুধ আজকেই শেষ হয়ে গেছে আমাদের। আচ্ছা ঠিক আছে বাবু, কোনো বিষয় নয়, আমার ঘরে দুধ আছে, এই যে নিয়ে যান। পূজা ঘরের ভিতর থেকে এক গ্লাস দুধ এনে ওই মহিলাটিকে দিয়ে দিল। পূজার এই ব্যবহারের কারণে তার স্বামী আমর খুবই বিরক্ত হতো। একদিন আমর পূজার সামনে গিয়ে বলল, পূজা, কেউ কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সব জিনিসপাতি দিয়ে দাও। আমি বুঝি না তুমি কেন এমনটা করো। আমরা কি ধনী না আমাদের জিনিসের কোনো অভাব নেই? পূজা আমরের কোনো কথারই উত্তর দিল না। পরের দিন পূজার বাড়িতে আর এক প্রতিবেশী আসলো আর বলল, পূজা, তোমার কাছে কি 500টা টাকা হবে? আমি ওষুধ কিনতে যাব, আমার ওষুধ একেবারে শেষ। যখন আমার কাছে টাকা হবে আমি তোমাকে সেই টাকা ফিরিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ চাচি, আমার কাছে 500 টাকা আছে, এই নিন। এরপর পূজা তার কাছে থাকা 500 টাকা তার প্রতিবেশী কাকির হাতে তুলে দিল। সে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। সন্ধেবেলা যখন আমর কাছ থেকে বাড়ি ফিরল তখন আমর পূজার কাছে সেই 500 টাকা চাইল। পূজা, সকালে তোমার কাছে যে 500টা টাকা রেখেছিলাম ওটা আমাকে দাও। আমর টাকা চাওয়ার পরে পূজা আমরকে বলে দিল যে সে তার প্রতিবেশী কাকিকে 500 টাকা ধার দিয়েছে। পূজার এসব কথা শুনে আমর খুবই রেগে গেল আর পূজাকে বলল, দেখো পূজা, দিন দিন তুমি কিন্তু বেড়ে চলেছো। এটা মোটেও ঠিক করোনি। এখন আমার টাকার কত প্রয়োজন। টাকা থাকলে আমি আমার প্রয়োজন মেটাতাম, আর তুমি মানুষকে দিয়ে দিয়েছো, তা আবার আমাকে না বলে। একথা বলে আমর রেগে বাড়ি থেকে বের হয়ে গেল। এরপর থেকে পূজা এলাকাবাসীর লোকজনকে সাহায্য করত, কিন্তু সে এই ব্যাপারটা তার স্বামী আমরকে কিছুতেই বুঝতে দিত না। প্রতিবেশী সব লোকজনই পূজাকে অনেক ভালোবাসতো, আর তার সাহায্য করার এরকম হাত দেখে সব মানুষই তার প্রশংসা করত। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন খুবই জোরে বৃষ্টি হতে লাগলো। বৃষ্টির কারণে আমরের কাজকামও বন্ধ হয়ে গেল। আমর আর কাজে যেতে পারলো না। এজন্য আমর বাড়ি ফিরে আসলো আর পূজাকে ডেকে বলল, পূজা, অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এজন্য আমি বাইরে কাজে যেতে পারিনি। ঘরের ভিতরে কি কিছু খাবার আছে? তাও তো খেয়ে ফেলি, খুবই ক্ষুধা লেগেছে। আপনি থামেন, আমি এক্ষুনি আপনার জন্য খিচুড়ি পাঠিয়ে নিয়ে আসছি। এমনই ভাবে 3 দিন পার হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামলো না। খুবই জোরে জোরে বৃষ্টির কারণে আমর কোথাও কাজে যেতে পারলো না। এভাবে লাগাতার বৃষ্টি হতে দেখে আমর মনে মনে ভাবতে লাগলো, এভাবে যদি কিছুদিন আরো বৃষ্টিপাত হয় তাহলে তো আমাদের খাবার দাবারেরও কষ্ট হয়ে যাবে। আর মাত্র একদিনের খাবার আছে ঘরে, কি যে করি। পরের দিন পূজার ঘরে যা কিছু খাবার ছিল তাও শেষ হয়ে গেল। বৃষ্টি এদিকে চলতেই থাকলো, এজন্য তাদের ঘরের সমস্ত সামান শেষ হয়ে গেল। শেষমেশ দিশা না পেয়ে পূজা তার প্রতিবেশীর বাড়িতে গেল খাবার চাইতে। ভাবি, আমাদের ঘরে খাবার মতো কিছু নেই, কিছু দিতে পারবেন? এরপর ওই মহিলা তার ঘর থেকে কিছু চাউল এনে পূজাকে দিল আর বলল, এই নাও পূজা ভাবি চাউল, যদি তোমার আরো লাগে তাহলে আরো নিয়ে যাও। তুমি যেভাবে আমাদেরকে সাহায্য করো, আমাদেরও তো দায়িত্ব বলে কিছু আছে, তাই না?
পূজা সেই চাউলগুলো নিয়ে তার বাড়িতে গেল। চাউলগুলো তার বাড়িতে নিয়ে একটি পাত্রতে রেখে দিল। পূজা সেখান থেকে কিছু চাউল নিয়ে ভাত রান্না করলো। ভাত প্লেটে বেড়ে সে তার স্বামীর জন্য রেখে দিল। ঠিক ওই সময় একজন পরী পূজাকে পরীক্ষা করার জন্য এক বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে পূজার বাড়িতে গেল। বেটি, কয়েকদিন যাবৎ কিছু খাইনি, খাবার কিছু হবে তোমার বাড়িতে? পূজা বুড়ি আম্মার আওয়াজ শুনে সে বাহিরে আসলো। এরপর বলল, দাদি আম্মা, আপনার ক্ষুধা পেয়েছে? আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার আনছি। হ্যাঁ মা, কয়েকদিন যাবৎ খাইনি, পেটে খুবই ক্ষুধা, তাড়াতাড়ি খাবার দাও। এরপর পূজা তার স্বামী আমরের জন্য বেড়ে রাখা খাবারের থালা ওই বুড়ি আম্মার কাছে এনে দিল। ওই বৃদ্ধ মহিলা খেতে খেতে প্লেটের সব খাবার খেয়ে ফেললো। এরপর সে আরো খাবার চাইলো। বুড়ি আম্মার কথা শুনে সে চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো, ঘরে তো আর অল্প একটু খাবার বাকি আছে, সেটা আমার স্বামী আমরের জন্য, আর বুড়ি মায়েরও তো খুবই ক্ষুধা পেটে, কি যে করি। পূজা শেষমেশে সেই খাবারটুকু বুড়ি আম্মার প্লেটে দিয়ে দিল। ওই বৃদ্ধ মহিলা সেই খাবারটুকু খেয়ে ফেললো। এদিকে আমর হাত মুখ ধুয়ে টেবিলে বসলো খাবার খেতে। যখন সে দেখলো প্লেটে কোনো খাবার নেই, তখন সে বাহিরে আসলো। আমর বাহিরে এসে দেখলো পূজা বৃদ্ধ মহিলাকে সমস্ত খাবার খাইয়ে দিয়েছে। এটা দেখে আমর খুবই রেগে গেল। সে ঘরের ভেতরে এসে খালি পাত্রকে চুলার উপরে দিয়ে জ্বালাতে লাগলো। খালি চুলা অনেকক্ষণ ধরে জ্বলানোর কারণে চুলাটি একেবারে ফেটে গেল। বাইরে দাঁড়িয়ে বুড়ি আম্মা ও পূজা সবকিছু দেখছিল। পূজার চোখ থেকে পানি বের হয়ে আসলো। বেটি, কোনো চিন্তা করো না, আমাকে কিছু পানি ও একটু মাটি দাও, আমি তোমাকে নতুন করে চুলা তৈরি করে দেব। দেখতে দেখতে ওই বৃদ্ধ মহিলা খুবই সুন্দর একটি চুলা তৈরি করে ফেললো। আর সে চুলাটি পূজার হাতে দিয়ে বলল, বেটি, তুমি এই চুলা তোমার কাছে রেখে দাও, যখন তুমি কিছু রান্না করতে চাইবে তখন আমাকে স্মরণ করবে, আর যেটা খেতে মন চাইবে তুমি শুধু তার নাম বলবে, তাহলেই খাবার চুলার উপরে একেবারে রেডি হয়ে যাবে। এ কথা বলে সেই বৃদ্ধ মহিলা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধ মহিলাকে অদৃশ্য হয়ে যেতে দেখে পূজা খুবই আশ্চর্য হয়ে গেল। এরপর পূজা ওই চুলাটিকে নিয়ে ঘরের মধ্যে আসলো। এখন বাড়ির ভেতরে আসতো তাই না? সব খাবার তো মানুষকে দিয়ে খাইয়ে ফেললে। এখন আমি কি খাবো আর তুমি বা কি খাবে? সারাটা দিন ধরে তো আমরা না খেয়ে আছি। আমর এসব বলছিল আর খুবই রেগে গিয়েছিল। এরপর আমর ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। এরপর পূজা ওই বৃদ্ধ মহিলার দেওয়া চুলাটির উপরে পাত্র রাখলো আর বলল, আজ আমি পোলাও রান্না করতে চাই। সঙ্গে সঙ্গে ওই পাত্রটি পোলাও দ্বারা ভরে গেল। এরপর পূজা সেই পাত্রের পোলাওগুলো পাশে বেড়ে রাখলো। এরপর পাত্রটি আবারও চুলার উপর রেখে বলল, এখন আমি গরুর মাংস রান্না করতে চাই। পূজা এটা বলার সঙ্গে সঙ্গে ওই পাত্রটি গরুর মাংস দ্বারা ভরে গেল। এরপর পূজা খাবারগুলোকে টেবিলের উপরে বসিয়ে দিল ও আমরকে ডাকলো খাবারের জন্য। আমর খাবারের কাছে এসে একেবারে চমকে গেল আর বলল, আরে এই তো 5 মিনিট আগে খাবারের কিছুই ছিল না, আর এত কিছু আয়োজন তুমি এসব কোথায় পেলে পূজা? এরপর পূজা আমরের কাছে সেই বৃদ্ধ মহিলা ও বৃদ্ধ মহিলার দেওয়া জাদুর চুলার কথা খুলে বলল। সব শুনে আমর খুবই খুশি হলো। এরপর আমর ও পূজা দুইজনে খুশিতে একেবারে নাচতে আরম্ভ করলো। এরপর থেকে পূজা এলাকার অসহায় ও গরিব ক্ষুধার্ত মানুষদেরকে বিনা পয়সায় খুবই মজার মজার খাবার খাওয়াতে শুরু করলো ও তাদের নিজেদেরও কোনো কিছুর আর অভাব থাকলো না। এভাবেই তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। ঢোলকপুর নামে খুবই সুন্দর একটি গ্রাম ছিল। ওই গ্রামের লোকজন সবাই হাসি খুশিতেই দিন কাটাতো। ওই গ্রামের খালি ময়দানে সব বাচ্চারা একসঙ্গে মিলেমিশে খেলাধুলা করত। ওই গ্রামে প্রতি বছরই মেলা বসে, যেখানে অনেক ভিড় জমে। মেলার মধ্যে বিভিন্ন রকমের বাজার বসে আর নতুন নতুন প্রতিযোগিতা হয়। মেলার দিনও নিকটবর্তী হয়ে এসেছে, তবে একজন ঘোষণাকারী বাজারের মধ্যে ঘোষণা করল, শোনো শোনো শোনো,
এইবার মেলার মধ্যে আমরা অন্যরকম চিন্তা করেছি। এই বছরে মেলার মধ্যে ফ্যাশন কম্পিটিশনের প্রতিযোগিতা করা হয়েছে। যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। যে এই ফ্যাশন কম্পিটিশনে জিতবে তাকে অনেক পুরস্কৃত করা হবে এবং সারা বছরের খাবার দিয়ে দেওয়া হবে। আরে ফ্যাশন কম্পিটিশন কি রে? তুই এটাই জানিস না যে ফ্যাশন কম্পিটিশন কাকে বলে?